যুক্তরাষ্ট্রের বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ ৫ জানুয়ারি রবিবার ২ দিনের সফরে ভারতে আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ দেশটির জ্যাক সুলিভান আজ সকালে বিদায়ী বাইডেন প্রশাসনে যিনি এনএসএ ছিলেন জ্যাক সুলিভান, তিনি আজ সকালে ভারতে এসে পৌঁছেছেন দুদিনের সফরে। বিদায়ী প্রেসিডেন্ট খালেদা জিয়াও কি শেষ পর্যন্ত ম্যানেজড হয়ে গেল? নানান গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে। দর্শক, আপনারা জানেন মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছেন, এরকম যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করে একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। যুক্তরাষ্ট্রের বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ ৫ জানুয়ারি রবিবার ২ দিনের সফরে ভারতে আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। এছাড়া দিল্লিতে আইআইটিতে পররাষ্ট্রনীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও সুলিভানের যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের গণমাধ্যমের সূত্রে জানা গেছে, অজিত দোভালের সঙ্গে সুলিভানের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন ভারতীয় সরকারি সূত্রের উল্লেখ করে জানায়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সহ নয়াদিল্লিতে দোভালের সঙ্গে সুলিভানের বৈঠকে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, শিল্পগোষ্ঠী গৌতম আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা, যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা, ফৌজদারি মামলায় দোভালকে যুক্তরাষ্ট্রের আদালতের সমনের বিষয়টি আসতে পারে। আনন্দবাজার তাদের প্রতিবেদনে আরও জানায়, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপর কী প্রভাব ফেলবে সে বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ডেমোক্রেটিক ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়েছেন ট্রাম্প ক্ষমতায় আসায়। পত্রিকাটি আরও জানায়, গত সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, ক্লিন্টন সহ ডেমোক্রেটদের সঙ্গে সাক্ষাৎ করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে যান। সূত্রের খবর, প্রথম সাক্ষাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? তিনি শুনেছেন ডক্টর ইউনূস তাকে হারাতে চাঁদা দিয়েছেন। এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে ভারতের সুরে সুর বিলিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ তুলে এক্সে পোস্ট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হবেন মাইকেল ওয়ালস। সে হিসেবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সুলিভানের এটি শেষ বিদেশ সফর। নমস্কার, আমি তরুণ ঘোষ। জ্যাক সুলিভান আজ সকালে বিদায়ী বাইডেন প্রশাসনে যিনি এনএসএ ছিলেন জ্যাক সুলিভান, তিনি আজ সকালে ভারতে এসে পৌঁছেছেন দুদিনের সফরে। বিদায়ী প্রেসিডেন্ট যিনি ২০ তারিখ চলে যাবেন আমাদের বাইডেন, তার এনএসএ হঠাৎ কেন দুদিনের সফরে এত ব্যস্ত মানুষ ভারতে এলেন, এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং কাগজও নানা রকম প্রশ্ন তুলেছে। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি বিজেপি সরকারের একজন অংশীদারও বটে। তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
তার খবরে আমি পরে আসছি। এখন হঠাৎ কেন এই নিয়ে মানে দুদিনের সফরে বাংলাদেশকে বাদ দিয়ে ভারতবর্ষে এলেন আমাদের জ্যাক সুলিভান, তাই নিয়ে একটা খবর যেটা বেরিয়েছে, আগে সেটা পড়ে নিই। রবিতে ভারতে আমেরিকার জাতীয় উপদেষ্টা সালিভান বাংলাদেশ নিয়ে ডোভালের সঙ্গে আলোচনা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে। ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই রবিবার ভারত সফরে আসছেন সেই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দিল্লি আইআইটিতে বিদেশ নীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় উপদেষ্টা হিসাবে সালিভানের এটাই শেষ বিদেশ সফর। 20 জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়ালস এনএসএ, যার সঙ্গে এই 6 দিনের সফরে জয়শঙ্করজি এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যার সঙ্গে দেখা করেছিলেন, সেই মাইকেল ওয়ালস। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সালিভানকে পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা ঘুষের মামলা, খুনের চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডোভালকে সমন পাঠানোর আঁচ, যাতে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে না পড়ে তা নিশ্চিত করা। প্রসঙ্গত, সোমবারই আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার শুরু করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা হচ্ছে গুরপতপাল সিং পান্নু, তাকে হত্যা ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্ক সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট, মানে অজিত ডোভালকে। কারণ ভারতের রয়ের এজেন্ট নাকি টুইট করেছিলেন অজিত ডোভাল, তিনি নাকি গুরপতপাল সিং পান্নুকে নাকি মারতে গেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা ইতিমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনে। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চাপা পড়েছেন ট্রাম্প ফিরে আসায়। গত সেপ্টেম্বরে ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণ সম্পর্ক মধুর নয়। 2016 সালে যখন নির্বাচন হয়েছিল সেই সময়তে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে $500 মিলিয়ন দিয়েছিলেন যাতে হিলারি ক্লিন্টন যাতে ভোটে জেতে। ট্রাম্প ভোটে জেতার পর কিন্তু ওনাকে খুঁজেছিলেন যে সেই ভদ্রলোক কোথায়, যিনি আমাকে হারানোর জন্য $500 মিলিয়ন যিনি মানে খরচ করেছিলেন। সেই যে ট্রাম্পের রাগ, সেই রাগটা কিন্তু রয়ে গেছে এবং ট্রাম্প আসার পরে ইউনূসের হাল যে কি হবে সেটা তো আন্দাজই করা যাচ্ছে। এখন এই যে হঠাৎ মানে তিনি এলেন, আসছেন কেন দুদিনের সফরে? আবার এই যে যত গু মল মূত্র সব ছড়িয়ে রেখে দিয়েছেন না বাংলাদেশকে ঘিরে, এবং ভারতবর্ষের পেছনে মানে হাত ধুয়ে লেগে পড়েছিলেন, যে আমাদের ট্রাম্পের প্রশাসন হাত ধুয়ে লেগে পড়েছিলেন একেবারে। মানে আদানির বিরুদ্ধে মামলা, অজিত ডোভালের বিরুদ্ধে মামলা, বাংলাদেশকে খেপিয়ে তোলা, মানে চারদিকে, এদিকে মণিপুরের ঝামেলা পাকানো, মানে চারদিক দিয়ে একেবারে সমস্ত গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছেন। এখন রাজনৈতিক দল তো চলে যাচ্ছে, কিন্তু ট্রাম্পের সঙ্গে সখ্যতা আছে, খুব ভালো করে জানে 4 বছর বাদে আবার যখন ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি ডেমোক্র্যাট জিতে আসে, রিপাবলিকানরা যদি হেরে যায়, মানে ট্রাম্পের এরা দল যদি হেরে যায়, ডেমোক্র্যাটরা যদি ফিরে আসে, তাহলে পরে ভারত মার্কিন সম্পর্ক
যাতে কোনো চির না পড়ে 4 বছর বাদে, তার জন্য রিপেয়ারিং এর কাজটা করতে এসছেন। আর দ্বিতীয় হাঁড়িটা ভেঙেছেন হচ্ছে চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু আন্দাজ করে খবরটা তো পেয়েছেন, উনি যেহেতু শরীফ, আমাদের এনডিএ শরীফ উনি, চন্দ্রবাবু নাইডু যে খবরটা পেয়েছেন, সেই খবরটা পাওয়ার পরে তিনি চন্দ্রবাবু নাইডু একটি প্রকাশ্য সভায়, দলের একটি সভায়, অন্ধ্রপ্রদেশের সভায় গতকালকে বলেছেন, এই যে জ্যাক সুলিভান আসছে মানে সলা পরামর্শ করতে আর ওই মানে ক্ষমা টমা চাইতে, আসলে ভারতের কাছে ক্ষমা চাওয়ার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়ার আগে তার দুঃখ প্রকাশ করা উচিত শেখ হাসিনার কাছে। অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর কাছে খবর আছে, যেহেতু তিনি প্রধান শরীফ, তার কাছে খবর আছে জ্যাক সুলিভান কি করতে এখানে আসছেন। তারপরেই ধরা পড়ে গেছে, যখন খবরাখবর যখন আদান প্রদান হয়, এই চন্দ্রবাবু নাইডুর খবরটা যখন প্রকাশ হয়, তারপরে চারদিকে শোরগোল পড়ে যায়, তাহলে জ্যাক সুলিভান তাহলে আর কি করতে আসছে। তখন জানা যায় যে এই যে 15 দিনের যে বিক্রম মিস্ত্রির সফর ছিল আমেরিকায়, এবং 6 দিনের যে জয়শঙ্করজির আমেরিকা 24 থেকে 29 যে সফরটা ছিল, এই সফরে ওই দুজনে নুক অ্যান্ড কর্নার, প্রত্যেকটা মানে আমেরিকার হেন রাজনৈতিক দল এবং হেন আপনার কি বলে যারা ধনকুবের আছে, ডিপ স্টেট যারা, তাদের সঙ্গে বৈঠক করতে বাকি রাখেনি। জ্যাক সুলিভানের সঙ্গেও হয়েছিল, বাইডেনের সঙ্গেও কথা হয়েছিল, এবং বাইডেন এবং বাইডেনের প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষ কি করতে যাচ্ছে বাংলাদেশ নিয়ে। ভারতবর্ষ প্রথমে নরমে গরমে চেষ্টা করবে, যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার নিজস্ব পথে চলবে, নিজস্ব প্রতিরক্ষা দপ্তর দিয়ে তাদের হাতে ছেড়ে দেবে ভারতবর্ষ, তারা কি করবে তারা বুঝে নেবে। আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল ভারত যদি করে বাংলাদেশে, তাহলে ভবিষ্যতে যদি রিপাবলিকানরা হেরে গিয়ে ডেমোক্র্যাটরা আসে, তাহলে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন কোন রকম বিস্তার না করে, কারণ শেখ হাসিনাকে পেছনে কিন্তু ভারতবর্ষ আছে। এবারে কি আপনাদের মতামত আমাদের জানাবেন। সেই মেসেজটা কিন্তু জয়শঙ্করজি দিয়েছিলেন, সেই জয়শঙ্করজির মেসেজটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে। ডেমোক্র্যাটরা এবার ভেবেছে যে না, এইবারে যদি 4 বছর বাদে যদি আমরা ফিরে আসি, যদি আমাদের উপরে একটা বড় রকমের একটা অ্যাকশন নিয়ে নেয় ভারত, তার যদি সমস্ত বাজার বন্ধ করে দেয় আমাদের জন্য, আমাদের শাসনকারী সমস্ত বাজার যদি বন্ধ করে দেয়, আমাদের ভোট তো গেল, কারণ লাখে লাখে আমেরিকান কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব আশ্চর্যজনক ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, যার একটা বক্তব্যকে কেন্দ্র করে গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছেন, তারা এই বক্তব্য, অনেক সমর্থকরাই এই বক্তব্যটার ব্যাপক বিরোধিতা করতেছেন। যে বক্তব্যটা তিনি দিয়েছিলেন অনেকটা এরকম যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ওনার একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই বক্তব্যটা নিয়ে মোটামুটি আপত্তি সৃষ্টি হয়েছে। বিএনপির সোশ্যাল মিডিয়াতে প্রায় অনেক সমর্থকরাই এই বক্তব্যের বিরোধিতা করছেন এবং মিজানুর রহমান আজহারিকে নিয়েও অনেক ট্রল করার চেষ্টা করছেন, এটাকে রাজনীতির রূপ দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে বিএনপিকে উদ্দেশ্য করেই এমন বক্তব্য দেওয়া হয়েছে। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনিও বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন এবং মিজানুর রহমান আজহারি জামাতের পক্ষ নিয়ে কথা বলছেন, এমনটি অভিযোগ করেছেন তিনি। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটা নিয়ে আসলে বিএনপি সমর্থকদের আপত্তি কোথায়, বা আসলেই কি তিনি জামাতের ফেভারে বক্তব্য দিচ্ছেন কিনা। ইতিমধ্যে বাংলাদেশে তিনি 2টা মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। একটা প্রথমটি ছিল কক্সবাজারের পেকুয়াতে, আর একটা যশোরে। এই 2টা মাহফিলের বক্তব্যে আসলে কি তিনি জামাতকে ফেভার করে কোনো বক্তব্য দিয়েছেন, বা বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপি সমালোচনা করে কোনো বক্তব্য দিয়েছেন কিনা,
এই বিষয় নিয়ে কথা বলবো। আরেকটা বিষয়, বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে বিজেপি নেতার ফেসবুক পেজে এই পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি পোস্ট করেছেন। বাংলাদেশি পণ্য বয়কট যদি করে ভারত, সেক্ষেত্রে বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের সঙ্গে আলোচনায় তিনজন আলোচক রয়েছেন মেজর সাইফুল ওয়াদুদ, সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক জিএস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং ধর্ম বিষয়ক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক যারা আছেন আপনাদেরকে যুক্ত করবো, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা চেষ্টা করবো সেগুলো সংক্ষিপ্ত বা পর্যাপ্ত সময়ের মধ্যে নেওয়ার জন্য। জনাব সাইফুল ওয়াদুদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। প্রথম বিষয়টায় আসি, মিজানুর রহমান আজহারীর যে বক্তব্য, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এই বক্তব্য দিয়ে বিএনপি সমর্থকরা বা বিএনপির একজন দায়িত্বশীল নেতাও সমালোচনা করেছেন। জামাতের পক্ষে তিনি বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগ করছেন। আসলে এখানে বিএনপিকে টার্গেট করে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বা বিএনপি কেন এই বক্তব্যটার সমালোচনা করছে বলে মনে করেন? জনাব সাইফুল ওয়াদুদ। ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ আমার অন্য দুই সহ আলোচক সালাউদ্দিন ভাই এবং জামান ভাইকে, এবং দর্শক যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যদি মিজানুর রহমান আজহারীর বক্তব্য যে প্রশ্নটা করেছেন, প্রথমে বলি মিজানুর রহমান আজহারী একজন আমাদের বাংলাদেশ কেন, বর্তমানে উনি সারা বিশ্বের অনেক অনুপ্রাণিত একজন ব্যক্তি, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। সো আমি যদি ওনার এই একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে, এই ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারীর ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কিনা, কিংবা ওনার রাজনৈতিক কোনো মতাদর্শ সম্পর্কে ইতিমধ্যে কোনো স্পষ্ট কোনো ধারণা আছে কিনা। যদি আমরা না দেখি, যদি আমরা আলোচনা খাতিরে যদি দেখি যে না, এরকম কোনো কিছু নাই, বিকজ এখন পর্যন্ত আমরা মিজানুর রহমান আজহারীর সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের সাথে উনি সম্পৃক্ততা কিংবা ওনার কোনো রাজনৈতিক দলের মতাদর্শে উনি আদর্শিত এই ধরনের কোনো সুস্পষ্ট বা কোনো ব্যাপারটা মানে খুব বেশি ক্লিয়ার না, কিংবা উনি কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন না, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি ওনার এই বক্তব্যটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হতে পারে এটা ওনার একটা ব্যক্তিগত মতামত হতে পারে, তিনি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি কিন্তু সেভাবে কিন্তু আমি কিন্তু আমার একটা মত দিতে পারি, এটাকে আমি এভাবে দিতে পারি। দ্বিতীয়ত দিতে পারি উনি যেহেতু একজন মোটিভেটর, উনি একজন ধর্মীয় একজন স্পিকার, যার বক্তব্য এবং বহুল সমাদৃত, লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে থাকেন, অপেক্ষা করেন বা গুরুত্ব দেন, সেখানে উনি ওনার একটা ব্যক্তিগত মতামতটা উনি দিতে পারেন। যেহেতু আমি পূর্বে বলেছি ওনার কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো মতাদর্শ কিংবা রাজনৈতিক কোনো পরিচয় কিন্তু খুব স্পষ্ট না। এখন এই দ্বিতীয় প্রশ্ন যদি আমি করি, ওনার এই মন্তব্যে উনি কি কোথাও বলেছেন যে বিএনপি, উনি কি কোথাও কি বলেছেন যে এটা অমুক কোনো দল বা আলফা দল, বি দল, চার্লি দল, ডেল্টা দল? উনি কিন্তু কোনো দল কিন্তু বলেননি, উনি কিন্তু জাস্ট বলেছেন। তো স্বভাবত এই ব্যাপারটাকে আমি যদি এখন একটা আমাদের প্রবচনের মতো ধরি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, হ্যাঁ, এখন উনি বললেন, হ্যাঁ, কেন বললেন, কি জন্য বললেন, কোন প্রেক্ষাপটে, সেটা না আমরা বিবেচনা, আমি যদি খুব সরল মনে যদি আমি বক্তব্যটাকে বিশ্লেষণ করি, তাহলে বিএনপি কেন ধরে নিল যে এটা বিএনপি কে বলেছে? তার মানে কি বিএনপি কি চাঁদাবাজি কিংবা লুপ্তরাজ করছে বা অতীতে করেছিল, এখন ভবিষ্যতে করার জন্য প্ল্যান করছে, বা তাদের বর্তমান কর্মকাণ্ড কি সেরকম কিছু ইঙ্গিত করে? এরকম কিছু তাই যদি না হয়, তাহলে হঠাৎ করে তারা ব্যাপারটাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, এটাকে ধরে নেওয়ার কি মানে হতে পারে? অর্থাৎ তাহলে প্রবাদের মতো হয় যে না, আমি তো কলা খাই না। হ্যাঁ, তো এখন এই জিনিসটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার জন্য বা রাজনীতিকীকরণ করার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি যে এটা এখন যেই প্রেক্ষাপটে বা সাম্প্রতিক যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সিচুয়েশনের মধ্যে এই বক্তব্য নিয়ে সত্যি কথা বলতে আয়োজন বা এটা আলোচনার বিষয় হতে পারে আমি মনে করি না। কারণ এটাকে গুরুত্ব দেওয়ার মতো বা এই বিষয়টা একটা স্বাভাবিক একটা আলোচনার টেবিলে যেরকম আলোচনা হয়, আমরা অনেক ধরনের আলোচনা করি, আমরা ইনডাইরেক্টলি আমরা অনেক কিছু সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করি, সেরকম একটা মন্তব্য হিসেবে আমি দেখতে চাই, এটাকে নিয়ে আমি কারোকে দেখতে চাই না। তবে হ্যাঁ, এর থেকে আজকে যদি বিএনপি যদি মনে করে তাদেরকে উদ্দেশ্য করে করেছে, তাহলে বিএনপির বরঞ্চ আমি মনে করবো যে তাদের আত্ম উপলব্ধি হওয়া উচিত যে কেন তাদেরকে বললো, কি কারণে বললো, সত্যি কি তাদেরকে এই ধরনের কোনো অতীত ইতিহাস আছে কিনা, কিংবা বর্তমানে তাদের কোনো কর্মকাণ্ড এই ধরনের কোনো কিছু ইঙ্গিত করে কিনা। আমি তো মনে করি যে আত্মসংশোধন কিংবা নিজেদের সংশোধন করাটাই উত্তম, রাদার দেন কারোর একটা বক্তব্যকে সেটাকে রাজনীতির রূপ দিয়ে
হ্যাঁ, এটাকে মানে ভিন্ন খাতে বা ভিন্নভাবে একজনকে ভিক্টিমাইজ করার জন্য। এখন আমি যদি মনে করি যে এটাকে উনি রাজনীতিকরণই করলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিএনপি এস্টাবলিশ করতে পারলো যে এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। তারপরেও যদি এখন বক্তব্যটাকে আমি যদি চুলছেড়া বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বিএনপি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এই বক্তব্য থেকে কিন্তু আসলে দায় এড়াতে পারবে না, বিকজ তাদের বর্তমান কর্মকাণ্ডও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু আমরা যদি বিএনপির স্টেটমেন্ট মোতাবেকও যদি ধরি, তারা ইতিমধ্যে প্রায় 300 থেকে 400 নেতাকর্মীকে শোকজ করেছে, তারা বিভিন্ন ধরনের সতর্ক করেছে, বহিষ্কার করছে। তাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার তাদের প্রত্যেকটা বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে এই ধরনের কাজকর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলছেন। অর্থাৎ কিছুটা হলেও তাদের ভিতরে এই জিনিসটা আছে বা এই জিনিসটা চর্চা আছে, যে জিনিসটা উল্লেখ করেছে। হ্যাঁ, সেই ধরনের অসঙ্গতি এটা শুধুমাত্র চাঁদাবাদী বা কি না, এটা কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে। এখানে কিন্তু এক পার্টি খেয়েছে আরেক পার্টি খাওয়ার জন্য বলতে ছোটখাটো চাঁদাবাজি না, কিন্তু সামগ্রিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে হ্যাঁ সবকিছু। আমরা কি বলতে পারি যে বিএনপির আমলে মানি লন্ডারিং হয় নাই, বিএনপির আমলে কোনো দুর্নীতি হয় নাই? হয়েছে, কম হতে পারবে। আমি জাস্টিফাই করছি না, একটা অন্যায় দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না, আমি এটার পক্ষপাতীও না। তারপর আমি তর্কের খাতিরে বলছি। সো আমি মনে করি যে এটার পেছনে বরঞ্চ না ঘুরে এটাকে আপনি তর্কের টেবিলে আরো তুলে এনে আপনার নিজের চরিত্রকে আরো বিশ্লেষণের সুযোগ দিয়ে চরিত্র হননের জায়গাটাকে আপনি আরো ওপেন করে না করে দিয়ে আমি বরঞ্চ মনে করবো যে এটা একটা নাগরিকের বিশ্লেষণ ধর্মী একটা বক্তব্য, একজন মোটিভেশনাল ধর্মী স্পিকার, ওনার একটা স্পিচ, এটাকে এভাবেই রাখেন। বাট এটার থেকে যদি আপনাদের যদি শিক্ষণীয় কিছু নেওয়ার থাকে কিংবা নিজেদেরকে সংশোধন করার যদি কোনো হিন্টস থাকে, কোনো বিষয় যদি থাকে, বরঞ্চ সেটাকে নিয়ে নিজেদেরকে সংশোধন করে ভবিষ্যতে যাতে অন্য কোনো কেউ যাতে এ ধরনের চিন্তা ভাবনা না করতে পারে কিংবা এ ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি না হয়, অন্য কারোর মুখ থেকে যাতে অন্য কারো রাজনৈতিক ব্যক্তি তাদের মুখ থেকে যাতে সরাসরি না আসে কিংবা ভবিষ্যতে সরাসরি বিএনপির নাম নিয়েই যাতে এই ধরনের মন্তব্য না আসে, আমার মনে হয় সেই গ্রাউন্ডটাই এখন বিএনপি তৈরি করা উচিত। বা এই গ্রাউন্ডে যদি তৈরি করা যায় তাহলে আমি মনে করবো যে হয়তোবা এই যে আলোচনা আমরা করছি টুকটাক যদি খুব সামান্য একটা আমি শুরুতে বলেছি এটা একটা নাগরিক মন্তব্য, এটা একটা সাধারণ একজন ব্যক্তির মন্তব্য, এটা একজন ধর্মীয় একজন স্পিকার তার মন্তব্য, উনি জনগণের সাথে আলোচনা কিংবা ওনার মাহফিলে কিংবা উনি স্পিচে উনি এটা করেছেন, ব্যাপারটা এতটুকুই। উনি কিন্তু কোনো দলও বলেননি, উনি নিজেও কোনো দল করেন না বা দলের কোনো পরিচয় ওনার নাই। সো আমি এটাকে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি। বরঞ্চ এটার থেকে আমি মনে করি বিএনপির শিক্ষা নেওয়া উচিত, তাদের নিজেদের যদি কোনো দোষ থাকে সেটাকে সংশোধন করা উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রশ্ন যাতে না আসে, এবং তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করেই আমার মনে হয় এই পুরো প্রেক্ষাপটে। তো সামগ্রিকভাবে আমি যদি এক কথা বলতে চাই, ব্যাপারটা বিএনপির কেন গায়ে লাগলো হঠাৎ করে সেটা আমি জানি না, কেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, কেন এভাবে এতটা বিশ্বাসী হয়ে উঠলো সেই জায়গাটাও আমার কাছে সন্দেহজনক। ওই ব্যাপারটাই আবার সে প্রবাদের মতোই আসে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সো আমি কলা খাই না এটা আগের থেকে বলেই বরঞ্চ আমার মনে হয় মন্তব্যটাকে বিএনপি তাদের নিজেদের ঘাড়ে নিয়ে নিল এবং বিএনপির উদ্দেশ্যে বলেছে, নিজেরাই বোধহয় নিজেদের উপরেই কিন্তু এই মন্তব্যের দোষটা নিয়ে আসলো, এটা আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মেজর মাদুদ। দ্বিতীয় পর্যায়ে আসবে জনাব নুরুজ্জামান। জনাব জামান সাহেব আপনার মাইকটা মিউটে সাবমিট করতে হবে। বিএনপি নেতা কর্মী বা সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার পেছনে যে বিষয়টি জনাব সাইফুল আজাদ বললেন, আসলে কি বিষয়টা এমন কিনা যে বিএনপি নাম না নেওয়ার পরেও কেন তারা নিজেদের উপরেই? খালেদা জিয়াও কি শেষ পর্যন্ত ম্যানেজড হয়ে গেল? নানান গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে। দর্শক, আপনারা জানেন মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সস্ত্রীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, তার প্রচার করেছেন যে সৌজন্য সাক্ষাৎ কিংবা তার শরীরের খোঁজ খবর নেয়া, এবং বিএনপির পক্ষ থেকে বা বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের ব্যাখ্যা যে বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধানের স্ত্রীকে দেখতে গিয়েছে, এটা তো সিম্পল কার্টেজি, এটা রাজনীতির কি আছে? কিন্তু না, এখানে আমরা আগেও বলেছি যে এটা রাজনৈতিক। তাহলে এই যে রওশনের সাথে তো সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তাকে একটু দেখতে যান, তা তো যাবেন না। আরো অনেক সাবেক সেনাপ্রধানের স্ত্রী অসুস্থ বা অসুস্থ হয়েছে, মারা গিয়েছে, তাকে কিভাবে দেখতে গিয়েছে রানিং সেনাপ্রধান? যায়নি। অতএব এর পেছনে রাজনীতি আছেন বলে অনেকে বলছেন। আবার পিনাকি ভট্টাচার্যদের যে ব্যাখ্যা যে সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির গোপন বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর কেন দেখতে যাচ্ছেন? আর খালেদা যেহেতু এখন মোটামুটি একটু সুস্থ, লন্ডনে যাচ্ছেন, এতদিন কেন গেলেন না? অনেকে রিলেট করছেন যে আসলে ভারতের পক্ষ থেকে, ভারতের হয়ে খালেদা জিয়াকে ম্যানেজ করতে সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে তার শরীরে খোঁজ খবর নেওয়ার নামে। পিনাকি ভট্টাচার্যদের ব্যাখ্যা এটাই, এবং এর মধ্য দিয়ে ৭২ সংবিধান রক্ষা করতে চায়। যেহেতু খালেদা জিয়া স্বাভাবিকভাবেই ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, এই জন্য খালেদা জিয়া যেন ৭২ সংবিধানের পক্ষে থাকে, নানান যুক্তি দেবে যে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, অমুক তমুক। খালেদা জিয়া যেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলে,
খালেদা জিয়া যেন আওয়ামী লীগকে ভোটে চায়, এই যে ভারতের প্রেসক্রিপশনগুলো এবং জামাতের সাথে সখ্যতা অর্জন না করে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য হয়ে থাকতে পারে, বা এই বিষয়গুলো খালেদা জিয়াকে বোঝানোর জন্য, ম্যানেজ করার জন্য ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে থাকতে পারেন। এটা অনেকের ব্যাখ্যা, এবং নানান গণমাধ্যম নানানভাবে বিষয়টা ব্যাখ্যা করছে। ঘটনা কতটুকু সত্য যা শোনা যাচ্ছে। দর্শক, আমি ব্যাখ্যা দিয়েছিলাম দুইটা, যে কেন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের বৈঠক, যে সামনে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে একটা অপারেশন আছে, সেখানে খালেদা জিয়ার কনসেন্ট নেওয়া বা খালেদা জিয়া দলীয় ব্যবস্থা আরো কঠোর করে বিএনপির লোকজনকে পেটানো ছাড়া এটা ঠিক করা যায় কিনা, এরকম একটা বিষয় থাকতে পারে। তবে হ্যাঁ, এটাও থাকতে পারে, এবং কিছু পলিটিক্যাল বিষয় খালেদা জিয়াকে ম্যানেজ করা সেনাবাহিনীর কোনো বিশেষ উদ্দেশ্য কিংবা অন্য কারো, এটা হয়ে থাকতে পারে। যদিও পলিটিক্যাল বিষয় ম্যানেজ করার জন্য তো সরকারের লোকজনই যেতে পারে, সেখানে সেনাপ্রধানকে কেন যেতে হবে? সেনাপ্রধান যাওয়াটা বেশি সন্দেহের উদ্বেগ করেছে। তো দর্শক, যেহেতু এ বিষয়ে প্রশ্ন উঠেছে যে সেনাপ্রধান কেন গিয়েছেন, যদিও কেন গিয়েছেন, কি কথা হয়েছে, এটা তো আর প্রমাণ বের করা সম্ভব নয়, এটা তো আর কেউ বলবেন না। তবে খালেদা জিয়া খুব শীঘ্রই লন্ডন যাচ্ছেন, 2-3 দিনের মধ্যে। লন্ডন যাওয়ার পর তারেক রহমানের বক্তব্য বিবৃতি কেমন হয় এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সেনাপ্রধান খালেদা জিয়াকে ম্যানেজ করেছেন কি করেন নাই। অতএব এই প্রশ্ন উত্তর পেতে আমাদের একটু সময় লাগবে। খালেদা জিয়া লন্ডন যাবেন, তারেক রহমানের বক্তব্য আমরা 3-4-5 দিন বা 4-5টা বক্তব্য শুনবো, তারপরে এই রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে যে আসলে সেনাপ্রধান খালেদা জিয়াকে ম্যানেজ করতে গিয়েছেন কিনা, অথবা খালেদা জিয়া ম্যানেজ হয়েছেন কিনা। কিন্তু এই ব্যাখ্যাকে পিনাকি ভট্টাচার্যদের যে সন্দেহ, এটাকে আমরা উড়িয়ে দিব না, এবং বিএনপির এখন পর্যন্ত যে ব্যাখ্যা সেটা সন্তোষজনক নয়। আবার বলছি, বিএনপি যেটা বলছে যে একজন বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান স্ত্রীর সাথে দেখা করতে। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেটা বলেছিলাম আগে, খালেদা জিয়ার মহিলা রোডের যে বাড়িটা, সেই বাড়িটা ফিরিয়ে দেওয়ার সংক্রান্ত কোনো কথাবার্তা বা প্রায়শ্চিত্ত, অনুতপ্ত বোধ, এইসব মেসেজের মধ্যে আছে। তবে মূল কোন একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এতে কোনো সন্দেহ নেই। বাকিগুলো হচ্ছে অক্সিলারি। আমি যেটা বললাম এটা হয়তো অক্সিলারি, কিন্তু মূল হচ্ছে রাজনৈতিক কোন একটা মেসেজ বা ম্যানেজ করার চেষ্টা হয়ে থাকতে পারে। যেহেতু খালেদা জিয়ার ব্রেইন এখন ফাংশন করে, এবং তিনি যদি তার কিছু একটা বলেন, তার একটা ইম্প্যাক্ট রয়েছে, হয়ে থাকতে পারে। ইত্তেফাক রিপোর্ট করেছে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের 40 মিনিটের বৈঠক, বিভিন্ন মহলে কৌতূহল। এই কৌতূহলের কোনো সন্তোষজনক জবাব যে না, এটা কোনো কৌতূহল কিছু না, এটা সিম্পল শারীরিক খোঁজখবর না, এর কোনো জবাব বিএনপি দিতে পারেনি। এর মানে কৌতূহলকে আমরা গ্রহণ করছি, এবং কৌতূহলের উত্তর পাওয়ার জন্য তারেক রহমানের 8 তারিখের পর অথবা 15 তারিখের পর বিএনপির রিয়াকশনটা কি হয়। ছাত্রদের আলটিমেটাম শেষ হয় 15 তারিখের মধ্যে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার করার 20 তারিখের মধ্যে আমরা এটার একটা কনক্লুশনে পৌঁছতে পারবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতি সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এটি সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলো, ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক, রাজনীতিক সহ অনেকে। হঠাৎ সেনাপ্রধান এই সাক্ষাৎ নিয়ে নানান আলোচনা হচ্ছে, যদিও সাক্ষাৎ দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব, এটাও জানা সম্ভব হবে না, ক্লিয়ারলি বলবো না। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন 3বারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবনে আছেন। এখন বিদেশ যাওয়ার আগ মুহূর্তে দেখা করা এবং বিক্রম মিস্ত্রি সেনাপ্রধানের সাথে গোপন বৈঠকের পর দেখা করা, এই কারণে কিন্তু সন্দেহটা আরো উদ্বেগ হয়েছে। যদিও খালেদা জিয়া ম্যানেজ হয়েছেন কিনা, এটা খালেদা জিয়ার কার্যক্রমের মাধ্যমে আমরা বুঝবো না, এটা বুঝবো তারেক রহমানের কার্যক্রমের মাধ্যমে। তবে অনেকেই এটাকে ইতিবাচক ভাবে দেখছেন, কারণ কোন অর্থে ইতিবাচক, এখন পর্যন্ত আমরা এটাকে নেতিবাচক ভাবেই দেখতে চাই। বিএনপির নেতা বলেন, অ্যাকর্ডিং টু পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যা, বিএনপির নেতা বলেন চিকিৎসার জন্য তাদের নেত্রী বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান এই দেখা করার বিষয়কে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। বিএনপি তো ইতিবাচক ভাবে দেখবেন, তাদের নেত্রীর কাছে এসেছে, তারা কি নেতিবাচক করে দেখতে পারেন? তবে এটাও ঠিক যে বিএনপির নেতারা তো অলরেডি ভারতের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন, এখন খালেদা জিয়া বাকি আছে। খালেদা জিয়াকে ম্যানেজ করা গেলে তো শেষ। অর্থাৎ খালেদা জিয়াকে ম্যানেজ করতে পারলে তো বিএনপি খুশি, কারণ তারা তো ভারতের দালালি গ্রহণ করেছে অলরেডি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই বিষয়ে বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি। তখন কোনো পত্রিকা এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপটে বিবেচনা নিয়ে হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করছেন, এটা আমার ধারণা। এর মানে মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা অনুযায়ী কিন্তু একটা পলিটিক্যাল মোটিভ সেনাপ্রধানের বৈঠকের আছে। মান্না আরো বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব অবাক করা ঘটনা করেছে, তার মধ্যে কি হচ্ছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।